সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে এআই ও টোকেন ইকোনমির যুগে বাংলাদেশ এই সিরিজের পার্ট 2 ও শেষ পর্ব দেখব। চলুন পার্ট 1 এর কুইক রিক্যাপটা একবার দেখে নিই। পার্ট 1 এ যেটা দেখেছি যে বাংলাদেশের ডিজিটাল ফাউন্ডেশন ভালো। প্রায় 1.4 বিলিয়ন আইটি এক্সপোর্ট রয়েছে, 134 মিলিয়ন ইন্টারনেট ইউজার রয়েছে এবং আমাদের খুবই স্ট্রং একটা ফ্রিল্যান্সিং কালচার রয়েছে। কিন্তু এআই স্পেসিফিক আর&ডি, জিপি ইনফ্রাস্ট্রাকচার, বাংলা ভাষায় ডেটা সেট এগুলো নেই। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় ইয়ুথ বোলস থিওরির মধ্যে আমাদের প্রায় 60%-এরও বেশি ইয়ুথ ডেমোগ্রাফিককে আমরা যদি সঠিক অপরচুনিটি পেতে সাহায্য না করি তাহলে সেটা হবে বাংলাদেশের ইনস্টেবিলিটির কারণ। পার্ট 2 তে আজ দেখব বাংলাদেশের প্রতিটা বড় ইন্ডাস্ট্রিতে এআই কতটা ইম্প্যাক্ট করছে, তাদের এআই অ্যাডাপ্টেশন কেমন এবং ভবিষ্যতে সম্ভাব্য করণীয় কি হতে পারে। এআই এর ভিত্তি হলো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। যেভাবে কলকারখানা চালাতে বিদ্যুৎ দরকার, এআই চালাতে দরকার হয় কম্পিউটিং পাওয়ার, ডেটা অ্যান্ড স্কিলড ট্যালেন্ট। ডিজিটাল কানেক্টিভিটির দিক থেকে আমরা ভালো করছি। 134 মিলিয়ন ইন্টারনেট সাবস্ক্রাইবার রয়েছে আমাদের রয়েছে 194 মিলিয়ন মোবাইল ইউজার। আমাদের 1 জিবি ডেটার কস্ট এখনো 50 সেন্টের নিচে। ফাইবার কানেক্টিভিটির দিক থেকে এখন আমাদের 64 জেলাতেই ফাইবার কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে। কিন্তু ক্লাউড ও ডেটা সেন্টারের কথায় আসলে পিকচারটা আলাদা। বাংলাদেশে কোনো হাইপার স্কেল ডেটা সেন্টার নেই। AWS, গুগল, মাইক্রোসফটের কোনো লোকাল রিজিয়ন নেই। বাংলাদেশের বিজনেস সেক্টরগুলো ক্লাউড সার্ভিস নিচ্ছে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে। এখানে আমাদের ল্যাটেন্সির সমস্যা আছে এবং আমাদের ফরেন কারেন্সি খরচ করে পেমেন্ট করতে হচ্ছে। আইসিটি মার্কেটে ক্লাউড ফাস্টেস্ট গ্রোয়িং, 2025-এ 8.8 বিলিয়ন, প্রেডিকশন করলে দেখা যায় যে 2031-এ সেটা গিয়ে দাঁড়াবে 12.8 বিলিয়ন। এখন আসি এআই ট্যালেন্টের কথায়। এখানে পিটার ডিয়ামান্ডিসের ফ্রেমওয়ার্ক আবারও রিলেভেন্ট। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বের হচ্ছেন, কিন্তু এন্ট্রি লেভেল এআই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবে এআই এখন প্রায় 76%, মোর দেন 76% কাজ করতে পারছে এবং খুব ভালোভাবে করতে পারছে। এর মানে হচ্ছে আমাদের এই ফ্রেশ গ্রাজুয়েটরা এমন একটা লেবার মার্কেটে যাচ্ছে যেখানে তাদের স্কিলের অনেকটাই এআই কভার করে ফেলেছে। এটাকেই এআই গবেষকরা এডুকেটেড বাট ব্লকড ইন এআই এরা বলছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় এবং এই ক্রুশিয়াল ম্যাটারটা সঠিকভাবে ম্যানেজ করতে না পারলে আগামীর এডুকেটেড বাট ব্লকড ইয়ুথ ডেমোগ্রাফিকই হবে আমাদের ইনস্টেবিলিটির প্রধান কারণ। তাহলে আমাদের কি করণীয়? সমাধান হলো একটাই, এই গ্রাজুয়েটদেরকে এখন থেকেই এআই কমপ্লিমেন্টারি স্কিল শেখাতে হবে, শুধু কোডিং নয়। এআই সুপারভিশন, এআই এথিক্স, সিস্টেম ডিজাইন, হিউম্যান এআই কোলাবোরেশন, ইনোভেটিভ থিঙ্কিং, রিসোর্স ম্যানেজমেন্ট, সিস্টেম আর্কিটেকচার, এআই ডেটা ম্যানেজমেন্ট, এআই ইনোভেশন থ্রু কাটিং এজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করে থাকি। এই স্কিলগুলা এজন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই স্কিলগুলো এখনো বর্তমান এআই রিপ্লেস করতে পারছে না বা নিয়ার ফিউচারেও পারবে কিনা এটা এখনো প্রেডিক্ট করা যায়নি। এবং আরেকটা বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শুধু এআই ইউজার বা কনজিউমার হলে চলবে না, আমাদেরকে এআই ডেভেলপমেন্ট এবং এআই এর উপর যে রিসার্চ সেগুলোর দিকেও আমাদের স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। শিক্ষা খাত দিয়ে শুরু করি, কারণ এটাই সবকিছুর ভিত্তি, কারণ এখানে লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় ইনোভেশন। পিটার দিয়ামান্দিস লিখেছেন, ইন এ কনটেক্সট অফ ওয়েস্টার্ন কান্ট্রি, একজন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট যে 2025 সালে বের হচ্ছে তার প্রায় $1.5 লাখ একটি স্টুডেন্ট লোন থাকছে পরিবারের স্যাক্রিফাইস এবং তার সাথে অনেক এক্সপেকটেশন। এগুলাই কিন্তু তার একটা বার্ডেন হিসাবে কাজ করবে যখন সে জব মার্কেটে ঢুকবে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে যখন সে এই প্রেজেন্ট জব মার্কেটে ঢুকছে সে দেখছে যে তার পটেনশিয়াল কাজের মোর দেন 76%ই এআই করে দিচ্ছে এবং খুব ভালোভাবে করে দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এআই এর সক্ষমতা এটা কিন্তু প্রতিদিন প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক ছেলে মেয়ে ইউনিভার্সিটি পাস করছে, বেশিরভাগ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট। তারা ট্রেডিশনাল প্রোগ্রামিং শিখছে,
কিন্তু এআই রেডি কারিকুলাম মেইন স্ট্রিমে এখনো আমাদের নেই। বাংলাদেশের কিছু ইউনিভার্সিটিতে এআই কোর্স শুরু হয়েছে, কিন্তু রিয়েল এআই রিসার্চের যে আউটপুট সেটা এখনো দেখা যায়নি। এআই গ্রাজুয়েট যদি জব না পায়, এখন এই যে গ্রাজুয়েট, এই ফ্রেশ গ্রাজুয়েট, এরা যদি এখন জব না পায় মার্কেটে যেয়ে, তাহলে যেটা হবে, এবং সাথে সাথে তারা যখন দেখবে যে এআই তাদের এন্ট্রি লেভেলের যে জব সেগুলা নিয়ে নিচ্ছে এবং নিয়ে নিবে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি সেই এডুকেটেড বাট ব্লক ডেমোগ্রাফিক তৈরি হবে। তবে পজিটিভ দিকও কিন্তু আমাদের কিছু আছে, যেমন রাইনফোর্স এআই বাংলাদেশে এডুকেশনে এআই ইন্টিগ্রেট করেছে মাইক্রোসফট ফর স্টার্টআপের অংশ হিসেবে। 10 মিনিট স্কুল, শিক্ষা বাংলা, এডুটেক এরা প্ল্যাটফর্ম তৈরি করছেন। সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো রোট মেমোরাইজেশন ও এক্সাম সেন্ট্রিক। এআই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি ডিমান্ডের উপরে বেস করে, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো ডেভেলপ করছে না। আর এই মিসম্যাচে যারা পড়বে তারা হবে এআই অটোমেশনের শিকার। আমাদের ডিজিটাল রিসোর্স যেটা আছে এবং তার সাথে এআই কম্বাইন করলে আমরা কি করতে পারি, আমার মতে আমরা ইলেকট্রিক্যাল ভেহিকল, ডেটা সেন্টার, স্মার্ট ব্যাংকিং, অ্যাডভান্স ফ্লাড প্রেডিকশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগ্রিকালচারাল মনিটরিং এবং আরো অনেক সেক্টরে আমরা বাংলাদেশকে এআই এর এই ইউজ কেস হিসাবে অ্যাজ এ রিজিওনাল লিডার কিন্তু করতে পারি। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত আমরা এআই স্কিল সম্পন্ন রিসার্চার তৈরি করতে পারছি না, এবং আমাদের মেইন স্ট্রিম এডুকেশনে এখন আমরা এআই ইন্টিগ্রেটেড যে কারিকুলাম সেটা আমরা এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি। এখন আসি বাংলাদেশের মোস্ট ডাইনামিক সেক্টরে, যেটা আইটি, টেলিকমিউনিকেশন এবং টেক স্টার্টআপ। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম দ্রুত বেড়েছে। 2025 সালে প্রায় 2,500-এর বেশি অ্যাক্টিভ স্টার্টআপ, প্রায় 1 বিলিয়ন টোটাল ফান্ডিং সিকিউর করেছে। আমাদের 6.5 লাখেরও বেশি ফ্রিল্যান্সার তারা গ্লোবালি কাজ করছে। আমাদের আইটি এক্সপোর্ট প্রজেক্টেড $2.6 বিলিয়ন। বাংলাদেশে কিছু প্রোগ্রেসিভ এআই স্টার্টআপ ভালো কাজ করছে, যেমন গেস করছে কম্পিউটার ভিশন এআই, তাদের সিস্টেম 2 সেকেন্ডে ফ্রডুলেন্ট ট্রানজাকশন ডিটেক্ট করতে পারছে। মার্কোপোলো এআই করছে এআই ড্রাইভেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং। শপআপের এআই লজিস্টিক অপটিমাইজেশন ডেলিভারি টাইম 30% কমিয়েছে, এবং ডানা এআই ক্রেডিট স্কোরিং দিচ্ছে আনব্যাংকড পপুলেশনকে। কিন্তু এখানে একটা বড় বিপজ্জনক ট্রেন্ড রয়েছে। ফ্রিল্যান্সিং সেক্টরে, যেটা বাংলাদেশের আইটি ইকোনমির একটা বড় অংশ, সেটা এআই সরাসরি টার্গেট করছে। বেসিক কোডিং, ডেটা এন্ট্রি, সিম্পল গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এগুলো এখন এআই করে দিচ্ছে এবং খুব ভালোভাবে করে দিচ্ছে, এবং এই ডিসরাপশন কিন্তু আসছে প্রতি মাসে। 6.5 লাখ ফ্রিল্যান্সার, বেশিরভাগ তরুণ শিক্ষিত, এরা এক্স্যাক্টলি সে এডুকেটেড বাট ব্লকড ডেমোগ্রাফিকের অংশ। এর কারণে যদি ফ্রিল্যান্সিং ইনকাম হঠাৎ অর্ধেক হয়ে যায়, এই স্কিল অ্যান্ড এডুকেটেড তরুণরা কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর এখনই আমাদেরকে ভাবতে হবে। আমার মতে এর সমাধান হলো আপস্কিলিং, মানে এই স্কিলড অ্যান্ড এডুকেটেড তরুণদের এআই টুলস ইউজ করতে শিখতে হবে, যেমন এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই প্রোডাক্ট ম্যানেজমেন্ট। যে ফ্রিল্যান্সার এআই কে টুল বানাবে সে আরো ভ্যালুয়েবল হবে, যে অ্যাভয়েড করবে সে রিপ্লেস হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা পার্ট 1-এ আমি এক্সপ্লেন করেছি, সেটা হলো রিস্কিলিং ফান্ড। আর এটা আমাদের এখনই ইনিশিয়েট করতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন কেন? কারণটা খুব পরিষ্কার। আমাদের ডেভেলপিং ইকোনমিতে অনেকেরই রিস্কিলিং ফান্ড অ্যাভেলেবল না। আমাদের এই ইকোনমিক কনস্ট্রেন্ট শুধু ইন্ডিভিজুয়ালকে এফেক্ট করবে না, এসএমই বা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ এবং স্টার্টআপদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই অ্যাডাপ্টেশনের কস্ট ও নলেজ গ্যাপ ফিল করা। আর টোকেন ইকোনমির কনটেক্সটে বাংলাদেশের আইটি কোম্পানিদেরকে এখনই Web3 এবং ব্লকচেন বুঝতে হবে আমার মতে, এবং আমি আরো মনে করি যে তাদের যে এক্সিস্টিং সার্ভিস আছে সেই সার্ভিসে এই Web3 এবং ব্লকচেন ইন্টিগ্রেট করা শুরু করা
আহ, আহ, শুরু করে দিতে হতে পারে বা শুরু করা এখনই প্রয়োজন বলে আমি মনে করি। এখন আসি সবচেয়ে ক্রিটিক্যাল সেক্টরে, যেটা আরএমজি বা তৈরি পোশাক শিল্প। এটা বাংলাদেশের ইকোনমির ব্যাকবোন। মোট এক্সপোর্টের মোর দেন 80% আসে আমাদের এই আরএমজি সেক্টর থেকে। আরএমজিতে অটোমেশন এখন আর ফিউচার না, এটা প্রেজেন্ট। বিএলএফ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সলিডারিডাড নেটওয়ার্কের 2024 রিসার্চ বলছে অটোমেশন ইতিমধ্যেই 30.58% ওয়ার্কফোর্স কমিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে হেল্পার ওয়ার্কার্স, এবং তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই এআই অটোমেশন ইন আরএমজি সেক্টর মাত্র শুরু হয়েছে এবং প্রতি মাসের বৃদ্ধি হবে। লাইট ক্যাসেল পার্টনার্স এর যে রিসার্চ সেটা বলছে যে 8 আউট অফ 10 ফ্যাক্টরি ওনার আগামী 2 বছরে এআই অটোমেশন ইনভেস্ট করবেন। আইএলও এবং এ টু আই এর প্রজেকশন বলছে যে 2041 এর মধ্যে অ্যারাউন্ড 60% আরএমজি জব অটোমেটেড হতে পারে। পিটার দিয়ামান্দিসের ফ্রেমওয়ার্ক এখানে পারফেক্টলি অ্যাপ্লাই হয়। গ্রামীণ মহিলা যারা আরএমজি সেক্টরে জব করে তাদের পরিবার চালাচ্ছেন। যদি হঠাৎ জব হারান তাহলে তারা কোথায় যাবেন? এটা শুধু ইকোনমিক প্রবলেম নয়, এটা সোশ্যাল স্টেবিলিটির সমস্যা। কিন্তু যে বিষয়টা আমাদের মনে রাখা খুবই জরুরি তা হলো এআই অটোমেশন আমরা অ্যাভয়েড করতে পারবো না। যদি বাংলাদেশ ফার্স্ট এবং চিপ প্রোডাকশন উইথ এআই অটোমেশন না করে, বায়ার্সরা অন্য দেশে চলে যাবে। তাহলে উপায় কি? উপায় হলো জাস্ট ট্রানজিশন। মানে আমাদের এআই অটোমেশন হবে, কিন্তু যে ওয়ার্কারদের এআই অটোমেশনের জন্য জব রিস্ক, তাদের রিস্কিল করতে হবে। গার্মেন্ট ওয়ার্কার হয়তো এখন সুইং মেশিন চালায়, কিন্তু এআই অ্যাসিস্টেড কোয়ালিটি কন্ট্রোল মেশিন অপারেট করা শিখতে পারলে সে নতুন জব পাবে। এআই অটোমেশন আরএমজি সেক্টরে অপরচুনিটিও কিন্তু নিয়ে আসছে, যেমন এআই কোয়ালিটি কন্ট্রোল, প্রেডিক্টিভ মেইনটেনেন্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন। চায়নার আওয়ারলি প্রোডাক্টিভিটি $11.1, বাংলাদেশের সেখানে $3.4। এআই দিয়ে এই যে গ্যাপ, এই যে প্রোডাক্টিভিটির যে গ্যাপ, আওয়ারলি প্রোডাক্টিভিটির যে গ্যাপ, এই গ্যাপ কমানো সম্ভব বলে আমি মনে করি। হেলথ সেক্টরে এআই একটা ট্রান্সফরমেটিভ অপরচুনিটি, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে ডক্টর এবং পেশেন্টের রেশিও অত্যন্ত কম। ভালো খবর হলো বাংলাদেশের হেলথ কেয়ার মার্কেট 2025 সালে প্রায় $14 বিলিয়ন মার্কেট করেছে, যার 10.3 গ্রোথ রেটে। মানে এই সেক্টর কিন্তু গ্রো করছে, এস্টাবলিশড হচ্ছে। 2025 সালে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে পোর্টেবল এআই আল্ট্রাসাউন্ড ডিভাইস অ্যাডপ্ট করেছে। ক্যাট ফর টিভি এআই 32,689 জনকে স্ক্রিন করে 1,452 জন টিবি পেশেন্ট আইডেন্টিফাই করেছে। র্যাড অ্যাসিস্ট করছে এআই টেলিরেডিওলজি রুরাল এরিয়াতে, যেখানে আমাদের রেডিওলজিস্টের সংখ্যা খুবই কম। কিন্তু আমাদের চ্যালেঞ্জও কিন্তু অনেক বেশি। রুরাল বাংলাদেশে ইন্টারনেট মাত্র 36.5%। এআই মেডিকেল টুলস যদি ফরেন আরবান ডেটাতে ট্রেন হয়, তাহলে রুরাল বাংলাদেশি পেশেন্টের জন্য সেটা অ্যাকুরেট নাও হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এ বিষয়ে অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড একটা সতর্কতা জারি করেছে। এবং 2023-24 সার্ভে দেখাচ্ছে যে আমাদের যারা রেজিস্টার্ড ডক্টর রয়েছে তাদের মধ্যে এআই নলেজ এবং প্র্যাকটিস কিন্তু অত্যন্ত সীমিত। আমার মতে মেডিকেল সেক্টরে এআই অ্যাডাপ্টেশন এবং ইনোভেশনের সুযোগ অনেক বেশি, যেমন মেন্টাল হেলথ, চ্যাটবট, টেলিমেডিসিন, ডিজিজ সার্ভেলেন্স এবং ড্রাগ ডিসকভারিতে আমরা এআই টেকনোলজি অ্যাপ্লাই করতে পারি। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর অত্যন্ত প্রমিজিং। বাংলাদেশের 98% ডোমেস্টিক ড্রাগ ডিমান্ড কিন্তু লোকালি পূরণ হচ্ছে বাংলাদেশের মেডিসিন থেকে। এছাড়া আমরা 150টিরও বেশি দেশে মেড ইন বাংলাদেশ মেডিসিন এক্সপোর্ট করছি। 2024-25 এক্সপোর্ট ছিল প্রায় $210 মিলিয়ন।
এই সেক্টরে এআই অ্যাডাপ্টেশনের সুযোগ হতে পারে ড্রাগ ডিসকভারি, অ্যাক্সেলারেশন, কোয়ালিটি কন্ট্রোল অটোমেশন এবং সাপ্লাই চেইন অপটিমাইজেশন। ফুড প্রসেসিং এ অ্যাডাপ্টেশনের সুযোগ হতে পারে কোয়ালিটি গ্রেডিং, কন্টামিনেশন ডিটেকশন, কেমিক্যাল ও মেটালে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং এনার্জি অপটিমাইজেশন। কিন্তু এই সব ইন্ডাস্ট্রির একটা কমন সমস্যা, সেটা হলো এআই অ্যাওয়ারনেস খুবই কম, এআই অ্যাডাপ্টেশনের ক্যাপিটাল একেবারেই ধরতে গেলে নেই এবং স্কিল ওয়ার্কফোর্সও একেবারেই নেই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এ এআই জব রিপ্লেসমেন্ট আদার সেক্টরের মতো ওয়াইড স্কেলে হবে না, বরং এখানে অগমেন্ট করবে অনেক বেশি। ফিজিক্যাল ম্যানুফ্যাকচারিং এ এআই আর হিউম্যান একসাথে কাজ করছে এবং করবে। এটা হোয়াইট কলার জবের চেয়ে একটু ডিফারেন্ট প্যাটার্ন। এখানে অপরচুনিটি বেশি, থ্রেট কম, যদি আমরা এখানে ওয়েল রিস্কিলিং করতে পারি আমাদের এক্সিস্টিং ওয়ার্কফোর্সকে। এখন যেটা নিয়ে কথা বলবো তা হলো টোকেন ইকোনমিতে বাংলাদেশের সুযোগ ও ঝুঁকি। প্রথমে বলে রাখা ভালো যে টোকেন ইকোনমিতে বাংলাদেশের যে সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন, সেটা বেশ কমপ্লেক্স। বাংলাদেশ ব্যাংক এখনো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অফিসিয়ালি ব্যান করে রেখেছে, কিন্তু রিয়ালিটি হলো লক্ষ লক্ষ বাংলাদেশি আইটি সেক্টরে টোকেন ইকোনমির ইন্টারন্যাশনাল মার্কেটের সুযোগ ও সুবিধা হারাচ্ছে। ব্যান করলে মার্কেট সরে যায় না, শুধু আনরেগুলেটেড ডার্ক টেরিটরিতে চলে যায়। সবচেয়ে আর্জেন্ট রেলেভেন্স হলো রেমিটেন্স। প্রতি বছর প্রায় 22 থেকে 25 বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স আসছে। ট্রেডিশনাল ব্যাংকে 3 থেকে 5 দিন, ফিস ধরছে 5 to 8%। টোকেন ইকোনমি বা ব্লকচেন বেস ট্রান্সফারে যেটা প্রতি মিনিটে হচ্ছে ট্রানজাকশন, এবং ফি কিন্তু 0.5%-এর কম। এতে করে বাংলাদেশের পরিবারগুলোর জন্য প্রতি বছর বিলিয়ন ডলারের একটা সেভিংস হতে পারে, যদি আমরা মেইন স্ট্রিম ব্যাংকিং এ আমরা টোকেন ইকোনমি বা ব্লকচেন বেসড ব্যাংকিং সিস্টেম চালু করতে পারি। বিকাশ নগদ 68 মিলিয়ন প্রিভিয়াসলি আনব্যাংকড সিটিজেনকে ফর্মাল ফিনান্সিয়াল সিস্টেমে এনেছে। এই প্ল্যাটফর্ম ব্লকচেন ইন্টিগ্রেট করলে তারা কিন্তু নেক্সট লেভেলে চলে যেতে পারে। আমার মতে টোকেন ইকোনমির আউটরাইট ব্যান নয়, বরং এটা রেগুলেটেড ফ্রেমওয়ার্ক তৈরি করা যেতে পারে, এবং বাংলাদেশ কিন্তু খুব সহজেই আরব আমিরাত এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোর যে এআই টোকেন রিলেটেড যে রেগুলেটরি স্যান্ডবক্স মডেল, এগুলাকে ফলো করতে পারে এবং এগুলাকে অ্যাডাপ্ট করে নিজস্ব ইকোনমির উপরে ডিপেন্ড করে একটা নিজস্ব স্যান্ডবক্স রেগুলেটরি বক্স তৈরি করতে পারে টোকেন ইকোনমির মেনটেন্যান্সের জন্য এবং ইন্টিগ্রেশনের জন্য। বাংলাদেশ একটা ক্রস রোডে দাঁড়িয়েছে। আমাদের 17 কোটি মানুষ, যারা বেশিরভাগ তরুণ। আমাদের ডিজিটাল ফাউন্ডেশন আছে, কিন্তু আমাদের অনেক ব্রিলিয়ান্ট স্টার্টআপ রয়েছে। কিন্তু একটা রিয়েল রিস্ক ও আছে, সেটা হলো যদি এআই জব ডিসপ্লেসমেন্ট আর ট্রেন্ড রেসপন্সের মধ্যে গ্যাপ বড় হয়ে যায়, তাহলে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট এই মোর দেন 60% তরুণ ডেমোগ্রাফিক, এরাই হয়ে যাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এরাই কিন্তু এডুকেটেড বাট ব্লকড ডেমোগ্রাফির অংশ হয়ে যাবে। বাংলাদেশের এই অ্যাডাপ্টেশন প্রিপারেশন হতে পারে ন্যাশনাল এআই এথিক্স, এআই সেফটি, এআই গভর্নেন্স, এবং এগুলো এখনই জাতীয় আলোচনায় ইনক্লুড করা যেতে পারে। এবং এই প্রিপারেশন যত দ্রুত আমরা শুরু করতে পারবো, তত এগিয়ে থাকবো এআই অ্যাডাপ্টেশনের পথে। এখন খুবই শর্ট করে একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব, যেটাকে বলা হচ্ছে সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি কিন্তু ফিজিক্সের ভাষায় যেটা বোঝায় সেটা না। এআই এর ক্ষেত্রে সিঙ্গুলারিটি হলো হাইপোথেটিক্যাল পয়েন্ট যেখানে এআই নিজেই নিজেকে ইমপ্রুভ করতে শুরু করবে, মানে যখন এআই হিউম্যান ইন্টেলিজেন্সকে ছাড়িয়ে রিকার্সিভ সেলফ ইমপ্রুভমেন্টে চলে যাবে। ইলন মাস্ক বলছেন যে 2026-এর মধ্যে এআই সবচেয়ে ইন্টেলিজেন্ট হিউম্যানকে ছাড়াবে। স্যাম অল্টমান, সিইও অফ ওপেনএআই, তিনি বলছেন যে এটা হতে সময় লাগতে পারে 2029, এবং অন্যান্য এআই এক্সপার্টদের কনসিয়াস বলছে যে এটা হতে 2034 থেকে 2029-এর মধ্যে কোনো একটা সময় আমরা এআই যে সিঙ্গুলারিটি সেটা আমরা দেখতে পারি।
এখন এই সিঙ্গুলারিটি বাংলাদেশের জন্য সত্যিকারের একটা ভয়ের কারণ। যারা এআই কারণ হচ্ছে যে যারা এআই ডেভেলপ করছে, যেমন ইউএসএ, চায়না বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি, তারা কিন্তু তখন এই এআই সিঙ্গুলারিটিতে কমপ্লিট সিস্টেম কন্ট্রোল করা শুরু করবে, এবং বাকি যে দেশগুলো থাকবে তারা হবে হচ্ছে এই সিস্টেমে ডিপেন্ডেন্ট। এবং এটাই কিন্তু গবেষকরা বলছে, যে রিসার্চাররা বলছে যে এটাই হবে 21st সেঞ্চুরির নতুন কলোনিয়ালিজম। এবং গ্লোবাল সাউথের দেশগুলো তারা এখনো এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অথবা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের ডিসকাসে কিন্তু এখন আসে নাই। দু একটা দেশ ইনক্লুড করেছে, যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাট বাংলাদেশ কিন্তু এখন এই কনভারসেশনে নেই। সুতরাং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজই এআই শেখা শুরু করুন, যেমন পাইথন, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আজই এআই অ্যাডাপ্ট করুন আপনার কম্পিটিটর এআই অ্যাডাপ্ট করে ফেলার আগেই। এবং আপনি যদি সিভিল সার্ভেন্ট বা পলিসি মেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন এবং এআই কে আপনার পলিসি এবং প্ল্যানিং কনভারসেশনে যুক্ত করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, কারণ আমার নেক্সট ভিডিওতে আমি সিঙ্গুলারিটি নিয়ে ডিটেলস আলোচনা করব এবং এআই সিঙ্গুলারিটিতে বাংলাদেশের সুবিধা এবং অসুবিধা কি কি হতে পারে। তো স্টে টিউনড। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।